মানে আমরা খুব বিতর্কিত একটা অবস্থায় পড়েছিলাম তখন যে সরকার মিয়ানমারের সাথে যুদ্ধে জড়াবে কিংবা সেখানে আমেরিকান ইন্টারেস্ট প্লাস নতুন প্রাচীন স্টেটের জিও পলিটিক্সে বাংলাদেশ কোনো মানে একটা হিসেবে আবির্ভূত হচ্ছে নাকি এখন কিছু হিসেবে আবির্ভূত হচ্ছে, এবং তরুণদের বিশেষ করে নবগঠিত এনসিপির এই নিয়ে কোনো বার্তা দেখা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার প্রদান হচ্ছিল। বিকজ অনেকেই মনে করছেন যে আমরা গভর্নমেন্টের যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছিলাম। আসলে ব্যাপারটি এমন মনে হয় না। আমার তো মনে হচ্ছে যে বর্তমানে যেই বোর্ডের ইস্যুগুলো আসছে, প্রথম ডিপো ওয়ার্ল্ড থেকে শুরু হয়েছে, পাশাপাশি ঢাকার অদূরে 5 কিলোমিটার মধ্যে যে পানগাঁও নামে একটা টার্মিনাল আছে, এটা মনে হয় আমাদের যারা ব্যবসা বাণিজ্য করেন না তাদের অনেকেই জানেন না যে এখানে একটা ইন্টারনাল আপনার ইনল্যান্ড আপনার পোর্ট আছে এখানে। পাশাপাশি লালদিয়ার ব্যাপারটা তো আমরা এখন সবাই মোটামুটি জানি যে গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট, কিন্তু আমরা যখন দেখছিলাম তখন বলা হচ্ছিল যে বন্দরটা আসলে দিয়ে দেওয়া হচ্ছে। তো এই আসপেক্টে আমাদের প্রথম যেই জায়গাটা চিন্তা করতে হবে যে আসলে বন্দর কারা ব্যবহার করে এবং আহ, বন্দর কিরকম চাই আমরা, এই প্রশ্নটাকে আমরা উঠাতে পারি কিনা। আমরা অন্যান্য আলোচনা করে যেতে পারবো, কিন্তু আমাদের যে চোখের সামনে বন্দর বলতে যেটা ভেসে ওঠে, সেই বন্দরটা আমরা চাই কিনা, কিংবা আমরা যে ধরনের দেশ চাই ইকোনমিতে, আমরা যেভাবে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতে চাই। এখন আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা একটা বড় চিপায় পড়ে গিয়েছে জিআইডিসি গ্রাজুয়েশন। তো এই জায়গায় আসলে আমরা কি সত্যিকার অর্থে বর্তমান যে ইনফ্রাস্ট্রাকচার আছে এগুলি দিয়ে কি সেই গ্রাজুয়েশন কিংবা মধ্যমায়ের দেশে রূপান্তরিত হতে পারবো কিনা, প্রশ্নটা আমাদেরকে আগেই করতে হবে। পাশাপাশি যে বিষয়টা দেখতে হবে যে আমরা কিন্তু দীর্ঘদিন ধরেই দেখেছি যে আদম যে যুদ্ধ থেকে শুরু করে আরো অন্যান্য যখন আপনার বাংলাদেশের শ্বেত গুলো লস প্রজেক্ট গুলো যখন আপনার লিবারালাইজ করা হচ্ছিল, তখন থেকে একটা বড় বিতর্ক চলে আসে যে আসলে এই বিষয়টা আমরা বিদেশিদের কাছে কিংবা প্রাইভেটাইজেশন করাটা কতটুকু যৌক্তিক। কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে আমাদের যে রকম এখন রেভিনিউ মোবিলাইজেশন, পাশাপাশি আমাদের পুরো অর্থনীতির যে ব্যাকবোন, আমরা কিন্তু বারবার বলছি যে এক্সপোর্ট এন্ড রেমিটেন্স। এক্সপোর্ট এন্ড রেমিটেন্স কিন্তু দুইটাই আসলে বিদেশ নির্ভর, দুইটাই আসলে গ্লোবাল ইকোনমির সাথে কানেক্টেড। কিন্তু আমরা যখন খুব কমন লজিক গুলো দেই মনে হচ্ছে আমরা একটা ক্লোজড ইকোনমি, আসলে তো আমরা ক্লোজড ইকোনমি না। আপনারা জানেন না, যখন ডিপি ওয়ার্ল্ড এর সাথে আমাদের এই টানাপোড়েন চলছে, তখন কিন্তু ইতিমধ্যে ইউ এর সাথে আমাদের যে শ্রমবাজার, ইউএ তে আমাদের যে ব্যবসা, বাংলাদেশের অনেক বড় ব্যবসায়ী ইউএ তে ব্যবসা করছেন, ইউএ কে কেন্দ্র করে তারা অন্যান্য দেশে ব্যবসা করছেন, তারা কিন্তু এখন বিভিন্ন ধরনের জটিলতায় এখন ভুগছেন। এটা একটা বড় কারণ, কিন্তু এটা একটা প্রেশার। আপনি যখন মানে যে কোনো কাউন্টার পার্টের বিজনেস এখানে লিমিট করার চেষ্টা করবেন, পাশাপাশি দে হ্যাভ দ্য ইনস্ট্রুমেন্ট, তারাও কিন্তু আপনাকে লিমিট করার চেষ্টা করবে। তো আমাদের যুক্তিটা এটা না যে গভর্নমেন্ট কারোর সাথে পরামর্শ না করে সবকিছু দিতে পারে, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট অলসো। কিন্তু একটা ছোট্ট বিষয় বলি, সেটা কিন্তু কিছুদিন পূর্বেই আমরা একটা ডিপ্লোম্যাটিক একটা প্রোগ্রামে ছিলাম, তো সাইডলাইনে কথা হচ্ছিল যে কেন বিদেশি কোম্পানিগুলো অথবা জি কন্ট্রাক্টের জন্য এই সরকারের এই সময়টাকে বেশি বেছে নিচ্ছে। এটার বড় কারণ হলো অনেকে বিশ্বাস করে যে বিগত সরকারের সময়ে, সরি, বিগত সরকারের সময়ে যেভাবে আপনার কম্পিটিটিভ ওয়েতে বিদেশি কোম্পানিগুলো এখানে আসার সুযোগ ছিল না, তাদেরকে একটা নির্দিষ্ট সংখ্যক কমিশন, আপনি যদি পদ্মা সেতুতে অর্থায়নে আবু হোসেনের কেলেঙ্কারি থেকে এখন পর্যন্ত আসেন, দেখবেন যে রাজনৈতিক সরকারকে সবসময় কম্পিটিটিভ প্রতিষ্ঠানগুলো অনেক বেশি ভয়ে থাকে যে আসলে আমরা এই পরিমাণ যদি সাঙ্ক কস্ট দিয়ে এখানে প্রবেশ করি, আমরা আসলে ভাইবল ব্যবসা করতে পারবো কিনা। আমার মনে হয় এখন এই সরকারকে বেছানোর একটা বড় কারণ হলো যে আমরা এখানে যারা আছি তারাও বিশ্বাস করব। আমার মনে হয় যে এখানে যে সরকারের ইন্টেনশন নেওয়া, দিস অনেস্টি নিয়ে প্রশ্ন খুব বেশি কিন্তু কেউ তুলছে না, তুলছে প্রক্রিয়া নিয়ে। এখন প্রক্রিয়া নিয়ে এটার একটা বড় কারণ হলো যে দিস গভর্নমেন্ট ইজ নট পলিটিক্যাল গভর্নমেন্ট। তারা জানে না যে পলিটিক্যাল স্টেক হোল্ডার্স এবং পপুলিজম কিভাবে আসলে বিভিন্ন গ্রুপকে আপনার নিয়ন্ত্রণে অথবা ম্যানেজ করে একটা কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের পজিশন হলো যে গভর্নমেন্টকে অবশ্যই যতটুকু ট্রান্সপারেন্সি দরকার ততটুকু ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় আমি বলি, একটা কমন লজিক দেখা সবসময় যে সরকারের গোপনীয়তা, পৃথিবীর প্রতিটা রাষ্ট্র রাষ্ট্র চলে আসলে কন্ট্রাক্ট দেয়া, এবং সব কন্ট্রাক্ট কখনোই, সরি আমি কোনো জাস্টিফাই করছি না কোনো কন্ট্রাক্টই, বাট যারা বলছেন যে সবকিছু ওপেন করতে হবে, সাপোজ আপনি ডিজিএফ এ কাজ করেন, এনএসএ কাজ করেন, আপনি কি বলবেন তারা ওপেনলি কাজ করবে? আমাদের কিছু ইউটিউবার কিছু আপনার ভাইরাল হওয়ার মতো কিছু ম্যাটেরিয়ালস দেখা যায় যে সবকিছু ওপেন হতে হবে, এটা সম্ভব না। আপনি রাষ্ট্র সবসময় প্রতিবেশী রাষ্ট্র পাশাপাশি রাষ্ট্রদের কম্পিটিটিভ অবস্থার মধ্যে থাকে, সবসময় তার ব্যবসা। এখন আমি কতটুকু ব্যবসা করব, আমার ব্যবসাটা তো ইন্ডিয়া থেকে আসবে, ভিয়েতনাম থেকে আসবে, আমার তো অপরচুনিটি ইজ সামওয়ানস লস্ট অপরচুনিটি।
তো আমরা যখন চিন্তা করব যে আসলে আমরা সবাই মিলে এই জায়গাটায় একমত হতে পারছি কিনা যে দিস ইজ আওয়ার স্টেট, দিস ইজ আওয়ার সফরেন স্টেট, আওয়ার ইন্টারেস্ট ম্যাটার। লাস্ট পয়েন্ট হলো আমরা প্রোটেকশনিজমের নামে যেটা করেছি, বিশেষ করে গত 15 বছরের কথা যদি বলি, আমরা সবকিছু নিজেরা চালাবো, হ্যাঁ অন্যদের দিব না, বিশেষ করে বড় বড় ক্যাপিটাল, এখানে সাম্রাজ্যবাদী একটা বড়ই আছে। কিন্তু আমরা একটা বিষয় কখনো ভেবে দেখেছি যে গত 15 বছরে যে নিজের দেশের ভিতরে কতগুলো আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতিষ্ঠান কাজ করছে আপনার কমিশন এজেন্ট হিসেবে, অথবা এখানে ডিসগাইজ কাজ করছে, আমরা কিন্তু জানি না। এখানে কিন্তু আপনি যদি প্রতিটা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার দেখেন, আমি শুধু একটা ছোট্ট এক্সাম্পল দিব, পার্বত্য চট্টগ্রামের বর্ডার, আপনার কাঁটাতারের বর্ডারের ভিতরে বাংলাদেশেরও রাস্তা আছে, ভারতেরও রাস্তা আছে। এখন আপনি কখন কল্পনা করতে পারেন যে ভারতের ভিতরে যে রাস্তাটা তারা পেট্রোলিং করে, ওই রাস্তাটা বাংলাদেশের একটা কন্ট্রাক্টর কাজ পেয়েছে এবং সেখানে কাজ করছে? আপনি কিন্তু এটা কল্পনার বাহিরে। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের বর্ডারের ভিতরের যে রাস্তা, এটা সিম্পলি আপনার বাংলাদেশের বড় বড় বিল্ডার্স আছে, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার বানায় দেশ এবং দেশের বাইরে, তাদেরকে না দিয়ে একটা ইন্ডিয়ান কোম্পানিকে দেওয়া হয়েছে বাংলাদেশের বর্ডারের ভিতরে রাস্তা নির্মাণের জন্য। এত বড় গ্রেট ভায়োলেন্স যখন হয় আপনার ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে, তখন কিন্তু আসলে আনফরচুনেটলি আমরা অনেকে জানিও না, কথাও বলছি না। এবং আপনারা জানেন যে রাডার ইস্যু আছে, নৌবাহিনী নেভাল, যে আপনার রাডারের ভিতরে কিভাবে ইন্ডিয়ান রাডার এখানে আমাদেরকে মানে আয়ত্তের মধ্যে নিয়ে আসছে। পাশাপাশি দিস ইজ ইন্ডিয়ান আপনার একটা ওপেন স্টেটেড এজেন্ডা যে বাংলাদেশকে আপনি কোট আনকোট তার রাডারের বাইরে যেতে দেওয়া হবে না। এটা কিন্তু শুধুমাত্র আপনার পলিটিক্যাল রাডার তা না, এটা ইভেন আমরা দেখেছি অনেক বছর পরে বাংলাদেশের যে শাহজালাল এয়ারপোর্টে এখন নিজস্ব রাডার নির্মাণ হয়েছে, ইউজ করা হতে শুরু হয়েছে। তো ফাইনালি মাই পয়েন্ট হলো যে আপনার আমার দেশে যখন গ্রাউন্ড হ্যান্ডেলিং করে বিদেশ থেকে শ্রমিক আসে, তার লাগেজ যখন কাটা হয়, তখন কিন্তু আমরা কোনো বিদেশি অপারেটরকে দোষাতে পারি না, আমাদেরকে দোষাতে হয় বিমানের কর্মকর্তা কর্মচারীদেরই। এখন আমরা থার্ড টার্মিনালে কিন্তু সেম একই জায়গায় গ্রাউন্ড হ্যান্ডেলিং কারা করবে আসলে, সেই জায়গায় কিন্তু একটা বড় ইনফ্রাস্ট্রাকচার অলমোস্ট 1 বছর ধরে একটা আপনার স্টেলমেন্ট অবস্থায় আছে। হুইল বিয়ার দ্য লস? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি সিদ্ধান্ত নিতে যত দেরি করবেন, এবং আমরা কিন্তু আসলে জানি না সামনের দিনগুলোতে আমাদের রাজনৈতিক আপনার সরকারের যে স্টেবিলিটি আসলে কতটুকু আসবে। তো আমি সরকারের এই বিশেষ করে পানগাঁও যে টার্মিনাল, যেটা আপনার চিটাগং পোর্ট অথরিটির প্রতি বছর আপনার না না আমরা পানগাঁও লালদিয়া এবং বলছি যে যে লস ইনকার করছিল, আমরা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে করা প্রতিষ্ঠান লেস দেন 20% ক্যাপাসিটি ইউটিলাইজ করতে পারছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে মোর দেন 175 crore টাকা শুধুমাত্র বেতন ভাতায় ব্যয় করছে। আপনি এখন চিন্তা করুন অপরচুনিটি কস্ট, আমরা যে এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার ফেলে রেখেছি, 80% ব্যবহার করতে পারছি না। পাশাপাশি এটার যে আপনার ইকোনমিক লস কোথায়, এই জিনিসটুকু চিন্তা করে আমরা দেখবো যে আসলে টুডে টুমোরো আপনাকে এটাকে মডার্নাইজ করতেই হবে। আপনি যদি লোকাল আপনার এখানে প্রতিষ্ঠান না থাকে, অবশ্যই লোকাল এখানে এসোসিয়েট প্রতিষ্ঠান আছে, বাট অবশ্যই এখানে বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার ক্ষেত্রে আমাদের বড় কোনো সম্ভব দেখি না। বাট একটা বিষয় হলো যে অবশ্যই রাজনৈতিক স্টেক হোল্ডার্স, আমাদের যারা ব্যবসায়ী আছেন, যারা পোর্ট ব্যবহার করেন, তাদেরকে আস্থায় নিয়ে কাজ করলে এটা সাস্টেনেবল, সেটাই আমরা